হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি সৌরভ আর আপনারা দেখছেন রাইড অন হুইলস। আজ আমি আপনাদের সামনে এই 450 হিমালয়ান সম্বন্ধে কিছু বলতে চাই। আমি গাড়িটা ডেলিভারি করে নিয়েছি সেদিনকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে চেক আউট করে নেবেন। তো আজ আমি যেটা বলবো এই গাড়ির সম্বন্ধে কিছু আমার এক্সপিরিয়েন্স হয়েছে। খুব বেশি এক্সপিরিয়েন্স বলবো না, কারণ আমি বেশি গাড়িটাকে রাইড করিনি। এখনো পর্যন্ত নাম্বার প্লেট হয়নি বা আরসি হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যার জন্যই আমি গাড়িটাকে বেশি রাইড করতে পারিনি। এই মুহূর্তে আমি মোটামুটি চালিয়ে ফেলেছি 416 কিলোমিটার। তো এই 400 কিলোমিটার আপ যে আমি গাড়িটা ড্রাইভ করেছি, সেই রাইডের একটা এক্সপিরিয়েন্স মোটামুটি আমি যতটা ফিল করতে পেরেছি বা যতটা আমার মনে হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে চাই। আমি যে এক্সপিরিয়েন্সটা আমার শেয়ার করব সেটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। তো কি কি পজিটিভ দিক আছে, কি কি নেগেটিভ দিক আছে, সেইগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট আমি বলি পজিটিভ দিক কি কি আছে। তো 1 নম্বর পয়েন্ট যেটা হতে চলেছে সেটা হলো থ্রটেল রেসপন্স। অ্যাক্সেলেটার করার সাথে সাথে এটা খুবই কুইক পিক আপ নেয়। পিক আপ দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে যে রেসপন্স গাড়ির, সেটা অনেক বেশি, অনেক পাওয়ার ফিল করতে পারছি আমি। নেক্সট যে পজিটিভ দিকটা আছে এটা হলো সোভার সাসপেনশন। ফ্রন্ট সাসপেনশন এবং রিয়ার সাসপেনশন দুটোই সোভার সাসপেনশন। তার মধ্যে ফ্রন্ট সাসপেনশনটা আমার যথেষ্ট ভালো লেগেছে। একটা পুরো সফট সাসপেনশন বলতে পারো এটা, মানে এত সফট যে কোনো অফরোডিং এর সময় বা যে কোনো আপ অ্যান্ড ডাউন যখন পড়ে কোনো বাম্পার বা কোনো পটহোল বা কোনো কিছু, তখন এত সফটলি এটা কাজ করে যে রাইড কোয়ালিটি অনেক অনেক ফার বেটার হয়ে যায়। থার্ড পয়েন্ট হলো সিটিং পশ্চার। তো গাড়ির সিটিং পশ্চার যেটা আছে আমার খুবই কমফোর্টেবল লেগেছে। গাড়িটার মধ্যে উঠে দেখাই আমি, এই যে পজিশনটা মানে হেভি কমফোর্টেবল মনে হয়েছে আমার। গাড়ি রাইড করার সময় কোনো রকম হাতের মধ্যে পেন বা কোনো রকম কোমরের মধ্যে পেন, কোনো রকম কিছু ফিল করিনি এখনো পর্যন্ত এই 400 কিলোমিটার রাইড করে আমি। তো আমার মনে হয়েছে সিটিং পশ্চারটা খুব ভালো, মানে সিটিং কমফোর্টটাও খুব ভালো। বাকি 4 নম্বর পয়েন্ট যেটা হতে চলেছে সেটা হলো ব্রেকিং সিস্টেম। তো ডুয়াল চ্যানেল এবিএস এর সঙ্গে হিমালয়ান 450 লঞ্চ করেছে। ডুয়াল চ্যানেল এবিএস অন অফ দুটোই আপনারা করতে পারেন। তো যখন কোনো অফরোডিং এ থাকবেন তখন রেয়ার এবিএস অফ করা যেতে পারে। যখন আমি ধরুন হাই স্পিডে আছি 80-90, মানে স্যাডেল ব্রেক করার সাথে সাথে গাড়ির কনফিডেন্স বা হ্যান্ডেলিং কনফিডেন্স অনেক বেটার, মানে ব্রেকিংটা ফার বেটার আমার মনে হয়েছে আগের যে হিমালয়ান ছিল তার থেকে। নেক্সট পয়েন্ট যেটা হলো সেটা হলো গাড়ির লুকিংটা তোমরা দেখেই বুঝতে পারছো, মানে তোমাদের কতটা ভালো লাগে তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও। আমার তো খুব খুব ভালো লাগে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে লুকিংটা। তো আমার এই ধরনের গাড়ি ন্যাকেড টাইপের বা অ্যাডভেঞ্চার টাইপের গাড়ি যথেষ্ট ভালো লাগে, তাই আমি এই গাড়িটার দিকে আমি গেছিলাম। আর একটা এর কম্পারেটিভ ছিল যেটা হচ্ছে 390 অ্যাডভেঞ্চার, ওটাও খুব ভালো দেখতে, বাট আমার এটাকে আরো বেশি ভালো লেগেছে 390 অ্যাডভেঞ্চারের থেকে, তাই আমি এটা পারচেস করেছি। নেক্সট যে পয়েন্টটা সেটা হলো এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। তো এটা একদম অল নিউ একটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এর আগে রয়্যাল এনফিল্ডে এইটা ছিল না। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অনেক বেশি ইনফরমেটিভ। আগে তো এই ধরনের কোনো রকম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়্যাল এনফিল্ড ইউজই করতো না। কেটিএম এ আছে, কেটিএম অ্যাডভেঞ্চারেতে আছে, নেভিগেশন থেকে শুরু করে কল মেসেজ সমস্ত কিছু রিড করা যায়। আর এখানে পুরো এইটুকু জায়গার মধ্যে পুরো ইন্টিগ্রেটেড করা আছে, যেমন স্পিড, গিয়ার শিফটার, তার আরপিএম, টাইমিং দেওয়া আছে, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বাইরে চলছে সেটা পর্যন্ত দেওয়া আছে। টার্ন বাই টার্ন নেভিগেশন দেওয়া আছে, মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেভিগেশনটা অ্যাড করতে হয়। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। এই নিউ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাকে আমার খুবই পছন্দ। তো এই পর্যন্তই যতগুলো শেয়ার করলাম, যতগুলো পয়েন্ট আপনাদের কাছে শেয়ার করলাম, এইগুলো আমার পজিটিভ পয়েন্ট লেগেছে। এরপরে আসছি নেগেটিভ পয়েন্টে সবার প্রথমে যেটা আমি বলবো, টিউবলেস রিম। এই গাড়িটার টিউবলেস রিম দেয়নি, টিউবলেস টায়ার দিয়েছে বাট টিউবলেস রিম দেয়নি। কারণ কোম্পানি কোনো একটা কারণে হয়তো ইন্ডিয়াতে টিউবলেস রিমটা লঞ্চ করতে পারেনি, বাট আউট অফ ইন্ডিয়া টিউবলেস রিম চলছে এখনো। তো এটা একটা বহুত বড় ড্রব্যাক, কারণ এই এত একটা 200 কেজি ওয়েটের একটা বাইক, নিয়ার অ্যাবাউট 200 কেজি ওয়েটের একটা বাইক, তো
তো এটা যদি কোনো কারণে পাংচার হয় কোনো রাস্তায় কোনো লং ট্যুরেতে, তো পুরো হালাত খারাপ হয়ে যাবে, কোনো রকম ভাবে টেনে নিয়ে যাওয়া যাবে না। তো এটা একটা বহুত বড় ড্রব্যাক বলে আমার মনে হয়। রয়্যাল এনফিল্ডের খুব তাড়াতাড়ি এটা সলিউশন করা উচিত। তো বাজারে এখন একটা সলিউশনের এসে গেছে, ওয়ে টু স্পিড বলে একটা কোম্পানির লিকুইড দিয়ে এটাকে টিউবলেস করে দেওয়া হচ্ছে। তো সেটা তো আমি বাইরে থেকে করাতেই পারি, বাট কোম্পানির তরফ থেকে উচিত ছিল এটাকে একদম টিউবলেস রিমের পারমিশন করিয়ে তারপর গাড়িটাকে লঞ্চ করা। যাই হোক, তো রয়্যাল এনফিল্ডের কাছে এটাই আবেদন, তারা যেন খুব তাড়াতাড়ি এটা এনে দেয়। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইঞ্জিন হিট। যখন আমি গাড়িটাকে সিটে রাইড করি তখন এই জায়গা থেকে, রেডিয়েটারের জায়গা থেকে মানে হিউজ পরিমাণে একটা হিট পায়ের মধ্যে লাগে। তো এটা গাড়ি চালাতে গিয়ে খুবই প্রবলেম হয়। তো এটা রয়্যাল এনফিল্ডকে দেখতে হবে যাতে এটা সলিউশন করা যায়। নেক্সট ইঞ্জিন নয়েস। রয়্যাল এনফিল্ডের এই বাইকে ইঞ্জিন নয়েস মানে প্রচন্ড। যতটা না সাইলেন্সার বা আমাদের মাফলারের নয়েস থাকে, এই ইঞ্জিনের একটা নয়েস আছে এখান থেকে এসে থাকে। তো এটা খুব ইরিটেট লাগে, কারণ এত একটা বড় 400 সিসির বাইক, তাতে একটা সাউন্ড কোয়ালিটি থাকবে না, সেটা একটা কিরকম যেন কোনো একটা মনের খুঁত থেকে যায়। তো সেই সাউন্ডটা আনতে গেলে ইঞ্জিন নয়েজটাকে সবার আগে রিডিউস করতে হবে। নেক্সট 3 নম্বর পয়েন্ট যেটা হতে চলেছে সেটা হলো এই সিট। লং রাইডে অনেকটা যাওয়ার পর কোনো এক সময় মনে হয় সিটটা একটু স্টিপ আছে, অতটাও সফট নয় বা অতটাও হার্ড নয়, তবুও কি কোনো এক সময় লং রাইডের পর মনে হয় সিটটা একটু স্টিফলি লাগছে। এটাকে কিছু করার নেই, নয় আপনাদের সিটটাকে নতুন করে সিট করে নিতে হবে এর উপরে, আর না হলে এয়ার সিট বা জেল সিটের মাধ্যমে এটাকে সলিউশন করতে হবে। তো নেক্সট যে পয়েন্টটা, 4th পয়েন্ট, কোম্পানি একটা টুরার বাইক বা অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করলো আর এই এমন একটা মিরর দিয়েছে, মানে এটা খুবই খারাপ আমার লেগেছে যে এই মিররটা কোনো রকম ভাবে রেয়ার ভিউ দিতে পারে না। তখন হাই স্পিডে থাকবে তখন তো এত বেশি মানে প্রবলেম হয়, কোনো কিছু দেখা যায় না। ইভেন লো স্পিডেও সোজাসুজি কোনোভাবে দেখা যায় না। তো এটা একদম ইউজলেস, এটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে নেওয়া উচিত। তো নেক্সট 5th যে প্রবলেমটা সেটা হলো রেয়ার সাসপেনশন। যেমন সামনে আপসাইড ডাউন সোভার ফোক সাসপেনশন দেওয়া হয়েছে, তেমন এখানেও মোনো সাসপেনশন দেওয়া হয়েছে। তো এটাও সোভারই সাসপেনশন, বাট কোনো একটা সময় আমার যেন মনে হচ্ছে সামনের সাসপেনশন বা ফ্রন্ট সাসপেনশন যেভাবে কাজ করছে, পিছনের সাসপেনশন রিয়ার সাসপেনশন একেবারেই কাজ করছে না। মানে যথেষ্ট স্টিপ আমার মনে হচ্ছে, যে কোনো অফরোডিং এর সময় বা যে কোনো পটহোলে এলে পিছনের পিলিয়ন যে থাকবে সে ফিল করতে পারছে যথেষ্ট স্টিপ এটা। তো এটা কোম্পানিকে দেখা উচিত, বা কোনো অ্যাডজাস্ট তো হতে পারে। এখন আমার ফার্স্ট সার্ভিস হয়নি, আমি জানি না, সেটা আমি কোম্পানিকে মানে সার্ভিসের সময় সেটা আমি বলবো। যদি ওখান থেকে কোনো প্রবলেম হয়ে থাকে যেটা ঠিক করে দেওয়া যায় তাহলে কোনো প্রবলেম নেই। তো এখনকার জন্য এটা প্রচন্ড স্টিপ। নেক্সট যে প্রবলেম সেটা হলো এই ব্যাকলাইট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কোনো রকম কোনো ব্যাকলাইট নেই। এখানে দুটো ইন্ডিকেটর দেওয়া হয়েছে, এই দুটো ইন্ডিকেটরের মধ্যেই ব্যাকলাইটটাকে ইন্টিগ্রেটেড করা আছে। তো আমার মনে হয়েছে এই ইন্ডিকেটর ফ্লেক্সিবল হয়, তো যার জন্য এটা যখন তখন অফরোডিং এর সময় বা কোনো লং ট্যুরিং এর সময় কোনো ব্যাগের ধাক্কায় বা কোনো কারণে যখন স্যাডেল ব্যাগ ইউজ করব তখন যে কোনো কারণে এটা ভেঙে যেতে পারে। তো যখন এটা ভেঙে যাবে তখন কোনো রকম ব্যাকলাইটের কিছু থাকবে না, মানে ব্যাকলাইট বলে কোনো কিছুই থাকবে না। তো কোম্পানি ডেডিকেটেড একটা ব্যাকলাইট দিলে আমার মনে হয় এটা ভালো হতো। কোম্পানি হয়তো কোনো রকম ভেবে চিন্তে এটা করেছে, বাট আমার মনে হয় না এটা বেশি ইউজফুল হবে, কারণ এটাই ইন্ডিকেটারে কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, আবার ব্যাকলাইটের কাজ করছে। তো এটাই আমি বলতে চেয়েছি, যে একই জায়গায় ইন্টিগ্রেটেড করে দেওয়ার জন্য একটা প্রবলেম, কোনো সময় যদি এটা ভেঙে যায় তখন ব্যাকলাইট আর থাকবে না। তো এটা একটা প্রবলেমেটিক হতে পারে। অনেক লোকাল পাবলিক আছে যারা রাস্তায় গাড়ি ঘোড়া নিয়ে বেরোয়, বাইক নিয়ে বেরোয়, তারা অনেক কিছু রুল ফলো করে না। তো তারা এই ব্যাকলাইটের এই সিচুয়েশনটা যদি বুঝতে না পারে, তারা ভাবে কোনো ব্যাকলাইট নেই, কোনোভাবে যদি অ্যাক্সিডেন্টের প্রবণতা আসে তো সেটা হতেই পারে। তো নেক্সট হেডলাইট। তো এই হেডলাইটের থ্রো খুবই খারাপ লেগেছে আমার। এত বড় একটা 450 সিসি বাইক, সেখানে হেডলাইটের কোনো রকম পাওয়ারই নেই। মানে আপনাদের অক্সিলারি লাইট বা ফগ ল্যাম্প ইউজ করতেই হবে। তো সেই মতো আপনারা ফগ ল্যাম্প চুজ করবেন। এই হেডলাইটের ভরসায় কোনো রকম লং রাইড বা কোনো রকম হাইওয়ে রাইড করা যাবে না, এটা আমার মনে হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন হেডলাইটের যে কম্পোনেন্টগুলো ভিতরে আছে, এটা অনেক বেশি এক্সপোজ হয়ে আছে, মানে ভিতরের সমস্ত কম্পোনেন্ট দেখা যাচ্ছে। তো এটাও রয়্যাল এনফিল্ডের দেখা উচিত ছিল, একটা ফিনিশিং ভালোভাবে দেওয়া উচিত ছিল। এটা এটা একটা আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে। তো নেক্সট এবং লাস্ট যে আমার পয়েন্ট সেটা হলো, যেহেতু এটা একটা ট্যুরিং বা অফরোডিং বাইক, তো যেহেতু এটার মধ্যে পিক আপ অনেক বেশি আছে, তো সেই কারণে এর সমতুল্য যে গাড়ি আছে 390 অ্যাডভেঞ্চার, সেখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাকশন কন্ট্রোল আর কুইক শিফটার এই সমস্ত ফিচারগুলো দেওয়া আছে। বাট এর মধ্যে সেটা কোম্পানি দেয়নি, এটা দিলে আরো ভালো হতো আমার বলে মনে হয়।
তো এই পর্যন্তই, নেগেটিভ আর কিছু এর মধ্যে আমি আর সেইভাবে দেখতে পাইনি। তো টোটাল পজিটিভ এবং নেগেটিভ মিলিয়ে একটা বাইক, যে কোনো বাইকের থাকে। তো এটা নিয়ে মেন যে কনক্লুশনে আসা গেলে বলা যেতে পারে এক কথা, আমার গাড়িটা যথেষ্ট ভালো লাগে। এটা বিভিন্ন পার্সন টু পার্সন ভ্যারি হতে পারে, এত কিছু নেগেটিভ পয়েন্ট আছে, তার সত্ত্বেও আমার এই বাইকটাকে ভালো লাগে। এটা আমার চয়েস, বিভিন্ন জনের চয়েস বিভিন্ন রকম হতে পারে। তো আমি আপনাদের কাছে শুধু শেয়ার করলাম কোনটা আমার প্রবলেম মনে হয়েছে বা কোনটা আমার ঠিক মনে হয়েছে বা ভালো লেগেছে, বা পজিটিভ আর নেগেটিভ দিকগুলো শেয়ার করলাম। তো যদি মনে হয় আপনাদেরও এই একই পজিটিভ বা একই নেগেটিভ পয়েন্টগুলো আছে, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে। এখনকার জন্য বাই।